মা নির্দ্বিধায় বলতে পারো, কেন তুমি এই বিয়েতে রাজি না? নাফিসকে নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা বলো। তবুও বলো, আমরা এত আশা করে আছি তোমাদেরকে নিয়ে, একটু বোঝো প্লিজ। পালক কাঁচুমাচু ভঙ্গিতে চক্ষু ঘোরায় বেশ ভালো গ্যারাকলে পড়েছে সে। মামনি বাবার কথা মানতে গিয়ে একদম ফাঁদে পড়ে গিয়েছে। কে জানতো ওনারা দল বেঁধে তাকে ছ্যাঁকা খাওয়া পুরুষ নাফিজ সাহেবের বাসায় সরাসরি হাজির করাবে। জানলে কখনই আসতো না সে। কি হলো মা, কিছু বলছো না যে? পালক জোরপূর্বক ঠোঁট প্রসারিত করে মামনির দিকে তাকায়। মামনি তাকে চক্ষু গরম করে উত্তর দেয়ার ইশারা করতেই কোমল গলায় বলে, আসলে মামা। মামা ডাকটা শুনে মনটা আমার জুড়িয়ে গেল। জি বলো মামা, আমি শুনছি। পুরো ঘর ভর্তি দর্শক দেখে শ্রোতার গলা শুকিয়ে আসে। নাফিজের বাবা মা ভাই সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা আছে সমস্যা শুনতে। যে সমস্যাগুলো সে নাফিজকে বলেছে ওগুলো ওনাদেরকে বলা যাবে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় পালক। আস্থা ওগুলো বললে কি সবাই হাসবে, নাকি ছাইয়ের মতো ফু দিয়ে উড়িয়ে বলবে, আরে ধুর, এগুলো কোনো সমস্যা হলো নাকি? তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। পালক ঠোঁট ভিজিয়ে মনে মনে ঠিক করে একটু ডিফারেন্ট কিছু বলবে, যেগুলো সলিউশন সহজে না মেলে। আসলে নাফিস নামটা আমার পছন্দ না মামা। নাফিস নামটা শুনলে আমার কেন জানি মফিস মফিস মনে হয়। কলেজে থাকতে আমাদের সাথে একটা ছেলে পড়তো, এত বোকা ছিল যে সবাই ওকে মফিস বলে ডাকতো। আমার ওনাকে কেন জানি সেই মফিস মনে হয়। ড্রয়িং রুম নিস্তব্ধতায় ঢেকে যায়। শুধুমাত্র নাফিজের ভাই ইন্টার পড়ুয়া নিহান শব্দ করে হেসে ওঠে। প্রফুল্ল গলায় বলে, যাক বাবা, আমার নামটা ভাইয়ের নামের ধারের কাছে নেই, তুমি চুপ থাকো। মামার কড়া ধমকে নিহান মুখে হাত দিয়ে একটু পিছু সরে যায়। মিসেস রেবেকা এবং মশহুর সাহেব মেয়ের উদ্ভট সমস্যা উত্থাপন দেখে হতাশাপূর্ণ দৃষ্টিতে মুখ চাওয়াচাই করেন। তাদের মনোভাব দেখে সাহেব ভারী গলায় মিসেস রুমনার দিকে তাকিয়ে বলেন, আপা, আজ থেকে নাফিজের নাম নিশাদ, আমরা সবাই ওকে নিশাদ বলে ডাকবো। আচ্ছা ডাকবো, নাম তো রেখেছি ডাকার জন্য, নাফিস নামের মেয়াদ শেষ। আপার কথা শুনে শাহেদ সাহেবের মুখে হাসি ফোটে। ফুরফুরে মেজাজে পালকের দিকে তাকিয়ে বলে, প্রথম সমস্যা সলভ, হ্যাপি? পালক না চাইতে একটুখানি দাঁত বের করে সমর্থন জানিয়ে সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে ফেলে। মহা মুশকিল তো, একটা সমস্যা বের করতে না করতেই সেটা সলভ হয়ে গেল। তাহলে কি সমস্যাটা বেশি সহজ হয়ে গেল? আর একটু জটিল কিছু বলতে হবে? নাম তো সিম্পল একটা বিষয় মামা। আসল সমস্যা হচ্ছে আমি লাইফ পার্টনার হিসেবে একজন হার্ডওয়ার্ক পার্সনকে চাই, যিনি কিনা প্রচুর পরিশ্রমী হবে, লেজি হবে না, ওনার মতো অযথা ঘুরোঘুরি করবে না। উনি তো নামে মাত্র অফিস করেন, তাছাড়া সারাদিন দেখি টই টই করে ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে। আমি নিজে পরিশ্রমী হয়ে এমন একজন ভবঘুরে স্বভাবের ছেলেকে কিভাবে বিয়ে করি বলুন? মিসেস রেবেকার হঠাৎ করে শুকনো কাশি ওঠে। বেশ ভালোই বিষম খান তিনি। এক মুহূর্তে মুখ চোখ লাল হয়ে ওঠে। সবাই এক প্রকার ব্যস্ত হয়ে পড়ে তাকে শান্ত করার জন্য। তড়িঘড়ি করে পানি পান করাতেই খানিকটা ধাতস্থ হন তিনি। কিছুটা রাগান্বিত স্বরে বলেন, সাহেব, এসব সমস্যার ঝুলি ছাড়বে কিনা বলো, যদি না ছাড়ো আমরা চলে যাব। কি বলছো রেবেকা? সমস্যা না শুনলে পরে তো অসুবিধা হবে। মিসেস রেবেকা পালকের দিকে কটমট চোখে তাকিয়ে বলেন, কোনো সমস্যা হবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি। মশহুর, তুমি কি বলো? পরিশ্রমী মেয়ে আমার, কোনো সমস্যা হবে না। মিসেস রেবেকা স্বামীর কথায় সমর্থন জানিয়ে হাসি মুখে মিসেস রুমানার দিকে তাকিয়ে বলেন, আপা, আমার মেয়ে আপনার ঘরে বউ হয়ে আসার পর কোনো কাজে ভুলো হাত দিবেন না আপনি। সব কাজ আমার মেয়ে করবে, সংসার থেকে শুরু করে যাবতীয় কিছু সামলাবে। খুব পরিশ্রমী মেয়ে আমার, শুধু শুয়ে বসে থাকা মোটেও পছন্দ করে না। আরে না আপা, আমি শুধু চাই আমার সংসারে একটা মেয়ে আসুক, বৌমা নয়। মেয়েই তো আসছে, সংসারের জন্য তো অনেক খাটাখাটুনি করেছেন। ছেলের বউ আসছে, এবার শুধু পায়ের পর পা তুলে বসে খাবেন, সংসারের সমস্ত কাজ শেখাবেন। নিজের ফাঁদে নিজে আটকা যাওয়ায় পালক হতভম্ব হয়ে যায়। আপন মাঝে তার বিরুদ্ধে এভাবে মাঠে নামবে কল্পনা তো ভাবেনি সে। দুঃখ কষ্টে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসে যায় তার। মস্তিষ্ক শূন্য হয়ে খাকা করে।
জীবনে একটা প্লেট পর্যন্ত নিজ হাত দিয়ে ধোয়নি সে, আর সে কিনা সামলাবে সংসার। এ কি কঠিন অনাচার। মা, তুমি যে সমস্যাটা বলেছো ওটারও সমাধান আছে বলবো? না। আর কোনো সমস্যা আছে কি? পালকের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে যায়। তবে হার মানার আগে শেষ একটা চেষ্টা করে সে অভিনব কায়দায় পুরনো দিনের দুঃখগুলোকে মনে করে চোখে এক নিমিষে পানি নিয়ে আসে। মাথা নিচু করে ভেজা কণ্ঠে বলে, আপনাদের ছেলে একটা কালার ব্লাইন্ড। সে রং চেনে না, লালকে বলে সবুজ, সবুজকে বলে লাল। এমন একজন মানুষকে নিয়ে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো বলুন? আমার কোনো ফ্রেন্ডের হাজব্যান্ড কালার ব্লাইন্ড না, শুধু আমার হাজব্যান্ড। বলতে বলতে এক নিমিষে হুড়হুড় কেঁদে দেয় পালক। উপস্থিত সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, এমনকি স্বয়ং জন্মদাত্রী জননীও মেয়ের অভিনয় দেখে অকপটে তাকে বিশ্বাস করে ফেলে। এই মুহূর্তে যদি অন্তি উপস্থিত থাকতো, নির্ঘাত দু হাতে করতালি বাজিয়ে ভূয়সী প্রশংসা করে বলতো, জাত অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে মিস অনামিকা রহমান পালক। নিহান, এক্ষুনি নাফিসকে ফোন করো, এই মুহূর্তে তাকে আমার চাই। মামার তেরে ফুরে ওঠা কণ্ঠে নিহান হালকা চমকে ওঠে। পকেট হাতড়ে তাড়াতাড়ি ফোন লাগায় সে নাফিসকে। ফোন ঢোকা মাত্র কেটে যেতেই শশব্যস্ত হয়ে বলে, মামা, ভাইয়া ফোন কেটে দিচ্ছে, আবার কল করো। এত বড় রোগ লুকিয়ে রাখার জবাবদিহিতা চাই আমার। ঘরে ডাক্তার থেকেও এত কেন হেলা? মামার রাগারাগির পারদ যখন উচ্চ লেভেলে পৌঁছে যায়, ঠিক তখনই জমজমাট আসরে হাজির হয় নাফিস। সাতটাই পরনে এক ক্লান্ত চেহারায় সুদর্শন পুরুষ, যে কিনা দুটো মিটিং ক্যান্সেল করে এক প্রকার উঠতে উঠতে এসেছে বাসায়। কিন্তু প্রবেশ করা মাত্র সবার বিস্মিত চাহনিতে তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। না জানি আবার কি হলো, এতক্ষণ আসতে লাগে তোমার? বাবার প্রশ্নে নাফিস হাত ঘড়িতে এক নজর সময় বুলিয়ে ঠান্ডা গলায় বলে, ঢাকা থেকে গাজীপুর আসতে তো একটু সময় লাগবেই, রাস্তায় প্রচুর জ্যাম থাকে। তাতে মনে হচ্ছে আমরা লন্ডন থেকে গাজীপুর এসেছি। মামার তেরা কথায় নাফিস প্রত্যুত্তর করে না। এক নজর পালকের বিধ্বস্ত চেহারার দিকে নজর বুলিয়ে সে ধীর গতিতে সবার সামনে এসে উপস্থিত হয়। সম্ভ্রম চিত্তে পালকের বাবা মাকে সালাম জানিয়ে সে তার বরাদ্দকৃত আসনে বসে। তুমি কালার ব্লাইন্ড রোগে আক্রান্ত, আগে জানাওনি কেন? শুরুতে উদ্ভট প্রশ্নে নাফিস কিছুটা অবাক হলেও নিজেকে সে স্থির রাখে। যেখানে পালক আর তার মামা আছে সেখানে স্বাভাবিক কিছু হওয়া অসম্ভব। শান্ত গলায় বলে, আমার কোনো কালার ব্লাইন্ড রোগ নেই। শাহেদ সাহেব সহজে ভাগ্নের কথা বিশ্বাস করেন না। পালকের কান্না দেখে তার মনে সন্দেহ জাগে, আর সেই সন্দেহের অবকাশ কাটাতে সে সবার মাঝে সোফার পাশে সাজিয়ে রাখা ড্রেসিনা প্লান্ট দেখে বলেন, বলো তো এই পাতার রং কি? জীবনে হয়তো এমন কোনো পাপ করেছিল নাফিস যার মাসুল তাকে এত নিষ্ঠুরভাবে দিতে হচ্ছে। একজন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হয়েও পরিবারের কাছে তার মান সম্মানের ছিটে ফোঁটা নেই। কিন্ডারগার্ডেনের বাচ্চার মতো তাকে আজ সবার সামনে রং চেনার প্রমাণ দিতে হচ্ছে। এমন দিন যেন কোনো শত্রুরও না আসে। চরম ধৈর্যের পরীক্ষা দিতে দিতে সে হাঁপিয়ে উঠেছে। আর কত! নিজের ভিতরে সমস্ত বিষাদ চেপে ভরাট গলায় বলে, সবুজ, আমার গায়ে এই শার্টের রং কালো, সোফার রং অ্যাশ। শাহেদ সাহেব সহ সবাই উচ্ছ্বসিত হয়ে পড়ে। আমেজে মাখা কণ্ঠস্বরে একযোগে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, এই সমস্যাও সলভ। পালক, মা আমার কেঁদো না, দেখছো নাফিজের কালার ব্লাইন্ড রোগ নেই, ও সম্পূর্ণ সুস্থ আছে। চরম দুর্দশাগ্রস্ত এই মুহূর্তে পালকের এবার সত্যি সত্যি কান্না আসে। এত সহজে সব কিছু সমাধান হয়ে যাওয়ার কষ্টে সে সামলে উঠতে পারে না। সামনে বসা পুরুষটাকে দেখে আরও দুঃখের সাগরে ভেসে যায় সে। এই লোকটা থেকে এত সহজে কেন পেয়ে যাচ্ছে? ঠোঁট ভেঙে কানা আসে তার। মিসেস রুমানা বসা ছেড়ে উঠে যান তৎক্ষণাৎ। অন্যদিকে শাহেদ সাহেব আমোদিত কণ্ঠে বলেন, তাহলে ডেট ফিক্সড, ইনশাআল্লাহ ডিসেম্বরই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, তুমি রাজি? পালকের মুখের জবান টেনে নিয়ে হাসি মুখে মিসেস রেবেকা বলেন, 100 বার রাজি বেন সাহেব, দ্বিতীয়বার আর কোনো কথা হবে না। আমার মেয়ের সেবা গ্রহণের জন্য প্রস্তুত হন। কোনো কাজ করতে না পারলে আপনারা শিখিয়ে পড়িয়ে নেবেন, তবুও কাজের মধ্যে রাখবেন, এটা আমার অনুরোধ। অন্তির মতো বিবাহ পরবর্তী জীবনের
সুখের স্বপ্ন ছিল পালকের, চোখের সামনে সেটার বিসর্জন দেখে হৃদয়খানা টুকরো টুকরো হয়ে যায়। এই কষ্ট রাখার জায়গা সে পাচ্ছে না, চোখ দুটো অশ্রুতে টলমল করে তার। দমকে কান্নার সুর তোলে। ঠিক সেই মুহূর্তে মিসেস রুমানা সবাইকে হটিয়ে এক প্লেট বিরিয়ানি নিয়ে হাজির হয়। পালকের অতি পছন্দের খাবার মুখের সামনে ধরে বলে, কেঁদো না মা, তোমার জন্য স্পেশাল কাচ্চি বিরিয়ানি করেছে আমি। শুভ কাজে তুমি আগে ঝালমুখ করে নাও। পালক হেসকি তুলে বিরিয়ানির প্লেট হাতে নেয়, নাকের পানি চোখের পানি এক করে খেতে খেতে বলে, নিজের জীবন বরবাদ করে দিলাম আমি। আমার মতো পোড়া কপাল কারো না হোক। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হলাম, নয়তো কখনোই এই বিয়েতে আমি রাজি হতাম না, কখনোই না। বাই দ্য ওয়ে, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে মা। মিসেস রুমানা প্রথমবার পালকের মুখে মা ডাকে আপ্লুত হয়ে যান। টুপ করে চুমু দিয়ে বসেন তিনি তার হবু পুত্রবধূর গালে। মায়াময় এমন দৃশ্য দেখে সবার মুখে হাসি ফোটে। বেআই ব্যান্ডের মোলাকাত শুরু হয়ে যায় মুহূর্তে। শুধুমাত্র কাঠ হয়ে বসা থাকা নাফিস এক নজর পালকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ড্রামা কুইন। নিস্তব্ধ রাত, ল্যাপটপের স্ক্রিন হতে আসা জলজলে আলো শ্রীগাল চোখ দুটোর মাঝে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। বিস্তৃত ঘটনায় কপালে শিরাগুলো দৃশ্যমান হয়ে আছে শক্ত চোয়ালে আবৃত মানবের। টেবিল ল্যাম্পের আলোতে পেপার শিটে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা নকশাগুলোতে ভয়ঙ্কর কিছু আভাস দিচ্ছে। হাতের আঙুলগুলোর ফাঁকে সিগনেচার পেনখানা দুলছে রহস্যের সুর তুলে। একটা অপারেশন, একটা স্নায়ুযুদ্ধের সূচনা লগ্নের প্রস্তুতি, যেটা কিনা পরিচালনার মূল দায়িত্বে আছে লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ আহমেদ সিক্ত। ক্ষুধার্ত বাঘ হয়ে সে খ্যাপাটে কুকুরের পিছনে ধাওয়া শুরু করেছে, যে খ্যাপাটি কুকুর এখন প্রায় উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছে। এখন শুধু তাকে থাবা দিয়ে ধরার অপেক্ষা। পুরো ডেস্ক জুড়ে পেপার শিট, ফাইল, ডকুমেন্টসের ছড়াছড়ি। ল্যাপটপের কিবোর্ডে বিরতিহীন টাইপিং। শীতের রাতে একটা পাতলা টি শার্ট সুঠাম দেহের পৃষ্ঠে লেগে আছে সিক্তের। অবশ্য ভেতরে ভেতরে যে উত্তাপ বইছে তার, সেটা বাইরে এই ঠান্ডা আবহাওয়ার কাছে বেমানান বলা চলে, যার কারণে আলাদা করে তার শীত বস্ত্রের প্রয়োজন হয়নি। ল্যাপটপ স্ক্রিনে বেশ কিছু ডোসিয়ার আর ম্যাপ ভেসে ওঠা মাত্র কানে এয়ারপড গুঁজে নেয় সে। দৃষ্টি স্থির রেখে ক্রুব্ধ স্বর ভেদ করে বলে, কিভাবে ভিসা পেল? হাউ দ্য হেল ডিড হি ম্যানেজ দ্য ভিসা পেপারস রাইট আন্ডার ইয়োর নোজ? ওপাশ থেকে পাল্টা প্রত্যুত্তর আসে, যেটা কিনা শ্রবণ হওয়া মাত্র সিক্তের মুখরেখা আগের চেয়ে আরও কঠিন হয়ে ওঠে। তীক্ষ্ণ চোখ দুটো ক্রমে ধারালো হতেই বাম হাতে সে হাতের কাছে থাকা পেপার মুড়ে ধরে বজ্রকণ্ঠে বলে ওঠে, শাট আপ, ডোন্ট গিভ মি দিস বুলশিট এক্সকিউজ। তুমি কি জানো এই একটা ভুলের জন্য আমাদের গত 3 মাসের অপারেশনটা ড্রেনে যাচ্ছে? ইউ ব্লাডি ইডিয়েট, ইউ হ্যাভ ওয়ান জব টু কিপ অন আই অন হিজ ট্রাভেল ডকুমেন্টস। ফের অপর পাশের ব্যক্তি হতে এক্সপ্লেইন আসে, কিন্তু সিক্ত সেটা গ্রহণ করে না। কঠোর মনস্তাত্ত্বিক দিকটা তার মস্তিষ্কে একদম গেঁথে গিয়েছে। ছাড় দেওয়ার পথে সে একটু কমই হাঁটে। আই ডোন্ট কেয়ার তুমি এটা কিভাবে হ্যান্ডেল করবে। যদি এই ক্রিমিনাল একবার বর্ডার পার হয়ে এয়ারপোর্টে পা রাখে, তবে মনে রেখো তোমার কেরিয়ার সেখানেই শেষ। আই উইল পার্সোনালি মেক শিওর ইউ রট ইন দ্য জেল ফর দিস নেগলিজেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এখন ইমিগ্রেশনে কথা বলছি স্যার। সিক্তের রুর কণ্ঠের পাল্টা জবাব আসার আগে কক্ষে প্রবেশ করে তার চঞ্চল চুরুই শ্বশুর সাহেব শাশুড়ি মায়ের সাথে গালগল্প সেরে অবশেষে ঘরে ফেরার সময় হয়েছে তার। যদিও গালগল্পের মজলিসে সে আর তার শ্বশুর সাহেবই বকবক করে যায় পুরোটা সময়, শাশুড়ি মা খুব একটা আগ্রহ দেখায় না তাতে, বরং যৎকিঞ্চিত বিরক্ত হয়ে দুজনের খেজুরে আলাপ হজম করে যায় চুপচাপ। তবে সহ্য সীমানা পার হয়ে গেলে দুজনেই ধমকে চমকে তোলেন তিনি। গল্পের সমাপ্তি ঘটাতে পায়তারা করেন, কিন্তু তার পায়তারা বিশেষ একটা কাজে দেয় না, কেননা পুত্রবধূ তো তার বাঁকা রাস্তার আরোহী। ধমক খেয়ে খানিকক্ষণ চুপ থেকে আবার যেরকম সেরকমই শ্বশুর সাহেবের একটুখানি প্রশ্রয় পেয়ে আরও দ্বিগুণ উৎসাহে শুরু করে খোশ গল্প। গুনগুনিয়ে গান গাইতে গাইতে চঞ্চল রমণী আয়নার সামনে এসে দাঁড়ায়।
গালের মধ্যখানিতে সদ্য ওঠা লাল পিম্পলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে আপন মনে। অন্যদিকে অর্ধাঙ্গীর আগমন হওয়া মাত্র লেফটেন্যান্ট সাহেবের কপালে জেগে ওঠা শিরাগুলো সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে যায়। ধারালো চোখ দুটো মুহূর্তে হয়ে ওঠে স্বাভাবিক, শীতল শক্ত চোয়াল উধাও হয়ে স্বাভাবিক হয়ে যায়। হাতের মুঠোয় থাকা কাগজ ছেড়ে নিজেকে সংযত করে নেয় সে তৎক্ষণাৎ। নিচু কণ্ঠস্বরে বলে, স্টপ বিইং এ প্যাথেটিক লুজার। এখন ইন্টারপোল আর ইমিগ্রেশন ডেস্কে রেড অ্যালার্ট জারি করো। সে যেন কোনোভাবে ফ্লাইটে উঠতে না পারে। মেক ইট এ নো ফ্লাই জোন ফর হিম। আই ওয়ান্ট হিম ইন সেইন বাট টুমোরো মর্নিং। ডু ইউ গেট মাই পয়েন্ট? অর শুড আই কাম দেয়ার অ্যান্ড ড্রিল ইট ইন্টু ইয়োর থিক হেড? নো নো স্যার, যাও। ডু হোয়াট এভার ইট টেক্স। ইউজ এভরি রিসোর্স উই হ্যাভ। ওকে স্যার। সিক্ত এয়ারপোর্টটা খুলে ডেস্কের উপরে রাখে। ল্যাপটপের স্ক্রিন হতে সমস্ত ঝঞ্ঝাট দূর করতে টাইপিং শুরু করে সে। ঠিক তখনই পাশ হতে রমণীর চিকন সুরে ভেসে আসে, আমি একটা ভুল করে ফেলেছি নেভিয়ান সাহেব। আসার সময় ওই মহিলা আর দুজন লোককে কয়েক ঘা দিয়ে আসা উচিত ছিল। বদমাশগুলো অনেক উল্টাপাল্টা কথা বলেছে আমাকে নিয়ে। আপনি অর্ডার করলেন না কেন আমাকে? সিক্ত ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে সূক্ষ্ম ঠোঁট প্রসারিত করে বলে, মেবি তোমার ওই বাসাতে এখন প্রয়োজন শেষ হয়নি, পরবর্তীতে আবারও যাওয়ার প্রয়োজন হতে পারে। তুমি যদি আজকে তাদের মারতে তাহলে নেক্সট টাইম তোমাকে ওই বাসায় ঢুকতে দিত না, বা তারা তোমাকে আবারও হ্যারাসমেন্টের ইস্যুতে ফেলতো। আজ তারা তোমার অ্যাকশন মুড দেখেছে, আই হোপ কিছুটা হলেও ভয় পেয়েছে, কিন্তু ওদের মধ্যে তো আমাকে নিয়ে অনেক বাজে মনোভাব রয়েছে, এটা ক্লিয়ার করতে হবে না? সবাইকে বুঝাতে হয় না, কিছু ক্ষেত্রে ক্ষমতার ডেমো দেখাতে হয়। সৎ সাহস না থাকলে তুমি একজনকে এভাবে পেটানোর শক্তি পেতে না। ভাত মাছ খাওয়া হিউম্যান বিংদের জন্য এটা সিম্পল ইশারা। বুঝে নিতে দাও তাদের। আয়নার সামনে দাঁড়ানো চঞ্চল চড়ুই পাখির ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে যায়। সেই সাথে মনের মধ্যে আসে একরা সাহস, নিজেকে প্রচণ্ড আত্মবিশ্বাসে অনুভব করে সে। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে ওঠে, ইয়েস, আমার সৎ সাহস আছে। তবে তাকে আত্মবিশ্বাসী করে তোলার কারিগরকে সে ধন্যবাদ দিতে ভোলে না। আয়নার মাঝে চোখে চোখ রেখে তাকিয়ে দেখে তার সুপুরুষ সাহেবকে। ঠোঁটের কোণে স্বতঃস্ফূর্ত হাসিরা তার উকি দিয়ে যায়। এই মানুষটার কঠিন বিশ্বাস তাকে স্বনির্ভর করে তুলেছে। বুঝাবুঝি শব্দটাকে বুড়ো আঙুল দেখিয়ে মাথা উঁচু করতে শিখিয়েছে প্রতিটি পদক্ষেপে। এমন শিরদাঁড়া সম্পূর্ণ ব্যক্তির সান্নিধ্য পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অন্তি গায়ে জড়ানো পাতলা শাল ছেড়ে ছুঁড়ে চুলগুলো আলতো হাতে ঠিক করে নেয়। মুখে ময়শ্চারাইজার, ঠোঁটে হালকা লিপ বাম লাগিয়ে নিজেকে একটু পরিপাটি লুকে আনার চেষ্টা করে। অতঃপর ধীর পায়ে এগিয়ে যায় তার নেভিয়ান সাহেবের কাছে। সুইভেল চেয়ারখানা ঘুরিয়ে সরাসরি তার কমান্ডার সাহেবের কোল দখল করে নেয়। পাখির ছানার মতো গুটিসুটি পাকিয়ে লেপটে যায় সুদৃঢ় বুকের মাঝখানটায়। অন্যদিকে কাজ ব্যস্ততার মাঝেই উষ্ণ আড়ম্বরে সিক্ত তার চঞ্চল চুরি পাখিকে গ্রহণ করে নেয় নিজের মাঝে। দুহাত তার বন্ধ থাকলেও মাথা নিচু করে রাখে, চোখে চোখ রেখে মৃদু হাসে সে। ছটফটে রমণীর কোমল নাকের ডগায় গাঢ় চুমু এঁকে দেয় সন্তর্পণে। অথচ কে বলবে একটু আগে এই পুরুষ কতটা কঠোর মুডে ছিল। চোখ হতে রীতিমতো আগুন ঝরছিল তার, পারছিল না ফোনের অপর পাশে থাকা ব্যক্তিকে জানে মেরে ফেলতে। সামনাসামনি থাকলে হয়তো এতক্ষণে হসপিটালের আইসিইউ কেবিন কনফার্ম হয়ে যেত। আর এখন সব ঠান্ডা। শুধুমাত্র একজনের উপস্থিতি তাকে আগুন থেকে এক লহমায় বরফ শীতলে পরিণত করেছে। আপনি জানলেন কি করে ওই বাসায় আমার আবার যাওয়ার প্রয়োজন হতে পারে? আপনি কি কিছু গেস করতে পারছেন আমি কি করতে যাচ্ছি? সিক্ত হালকা কপাল ভাঁজ করে গা ঝাড়া ভাব নিয়ে বলে, প্রথমটা গেস করে বলেছি, দ্বিতীয়টার সম্পর্কে নো আইডিয়া। ভালো স্কিল আপনার অভিনয় করার। আরে না, আরে হ্যাঁ, স্বীকার করুন। সিক্ত মৃদু হেসে বলে, আমি যদি স্পাইগিরি করতাম তাহলে তোমার মতো শার্প বেইনের মেয়ের ধরতে 1 সেকেন্ডও লাগতো না। বাট আমি তো ফিল করছি আপনি আমাকে আপনার নজরের মধ্যে রেখেছেন। আমি কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু সম্পর্কে আপনি অবগত। একটু কারেকশন, কি কি স্টেপ নিচ্ছ এটা শুধু অজানা, বাট নজরে আসো। কোথায় যাচ্ছ এইটুকু জাস্ট। নেভিয়ান সাহেবের অবশেষে স্বীকারোক্তিতে অন্তি ঠোঁট উল্টে গোল করে নিঃশ্বাস ছাড়ে।
শিকারীর মতো খপ করে শিকতের গাল খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলে, দেখেছেন, ঠিক ধরেছি। আমার কাজের ক্ষেত্রে আপনার নীরবতা দেখেই বুঝেছিলাম ব্যাটা ঠিক সব কিছু নিজের আয়ত্তে রেখেছে। তাই তো বলি, এটা নিয়ে একটা প্রশ্ন কেন করেন না আপনি আমাকে? কোন স্টেপে আসি এটাও আপনার জানা। অভিনয় একটু কম করুন অভিনেতা সাহেব। সিরিয়াসলি আমি জানি না তুমি কোন স্টেপে আসো। আমি নিজেই আমার ইনভেস্টিগেশন নিয়ে মাথায় হ্যাং করে ফেলেছি, এর মধ্যে তোমারটা ঢুকালে নিশ্চিত ফেল মারবো। অন্তি সূক্ষ্ম দৃষ্টিতে কপাল কুঁচকে তাকায় নেভিয়ান সাহেবের কথা খানা বিশ্বাস করতে গিয়ে দোলাচলে ভোগে সে। সিক্ত তার চুরি পাখির অবিশ্বাস মনোভাব দেখে শীতল চাহনিতে তাকে বলে, ইউনো, একটা বিন্দুকে কেন্দ্র করে কম্পাসের সাহায্য বৃত্ত আঁকা হয়। তোমাকে আমি সেই বিন্দুটাই মনে করি, আর আমাকে মনে করি বৃত্ত। এখানে কম্পাসটা হচ্ছে তোমার প্রতি আমার রেসপন্সিবিলিটি। তোমাকে আমি আমার নির্দিষ্ট বৃত্তের মধ্যে সীমাবদ্ধ রেখেছি এই কারণে যে তুমি যা খুশি করতে পারো এর মাঝে থেকে, যেটা মনে চায়, যেটা ইচ্ছে হয়, কোনো বাধা ধরা নিয়ম নেই। আমার 0% ইন্টারফেয়ার অ্যান্ড 0% ইন্টারেস্টেড এখানে। বাট বাইরের প্রতিকূলতা যেন তোমাকে স্পর্শ করতে না পারে সেদিকে নজর রাখা আছে অ্যাজ এ হাজব্যান্ড। এটা আমার সুপ্রিম রেসপন্সিবিলিটি, এটা আমাকে করতেই হবে। তুমি একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থেকে তোমার কাজ করো, দেয়ার ইজ নো প্রবলেম হেয়ার, বাট আমার চোখের বাহিরে না, আন্ডারস্ট্যান্ড? অন্তি নির্নিমেষ চোখে তাকিয়ে থেকে তার নেভিয়ান সাহেবের মন দিয়ে কথা শুনে নির্লিপ্ত স্বরে জবাব দেয়, রাত গভীর হয়, নিঝুম শুনশান, নীরবতার মুখর পুরো ঘর। সিক্ত তখনও কাজের মধ্যে নিবদ্ধ হয়ে আছে। একের পর এক ডকুমেন্টস রিচেক করতে ব্যস্ত সে। আর তার কোলের মাঝে মুখ ডুবিয়ে আধো ঘুমে মাতাল বনে বাসা বেঁধেছে চঞ্চল চুরি। চোখ দুটো এই খুলেছে তো এই বন্ধ হচ্ছে, সারাদিনের হই হই রব ছেড়ে ডানা দুটো এখন ক্লান্ত অসার তার। তবে পুরোপুরি ঘুমের মধ্যে ডুবে দেওয়ার মুহূর্তে হুট করে সজাগ দৃষ্টি মেলে সে। নানুমণির কথা মস্তিষ্কে এসে হানা দিতেই মুখ তুলে চায় শিকতের দিকে। নেভিয়ান সাহেবের মুখটা দেখতে হালকা লজ্জার রেশ এসে ভিড় জমে তার মাঝে। আড়ষ্ট কণ্ঠে বলে, একটা কথা বলি। বলো। কিছু ভেবেছেন? কি নিয়ে? কিছু একটা নিয়ে। শিখতে এক নজর অন্তির দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে বলে, কিছু একটা কি? একটু ডিপলি ভাবুন, তুমি ক্লিয়ার করো। অন্তি লজ্জা মাখা মুখখানা টি শার্টের মাঝে গুজে চোখ বন্ধ করে ঋণঋণী কণ্ঠস্বরে বলে, পোনা লাগবে আমার। অর্ধাঙ্গীর মুখ হতে বিস্ময়কর তথ্য শুনে শিখতের দৃষ্টি এক মুহূর্তের জন্য থমকে যায়, সেই সাথে থেমে যায় হাতের কার্য। অবাক কণ্ঠে বলে, পোনা? মাছের পোনা। অন্তি সরু দৃষ্টি মেলে শিখতের দিকে তাকায়, লজ্জায় আবিষ্ট হওয়া কণ্ঠস্বর ছেড়ে থমথমে গলায় বলে, মজা করছেন? আই এম সিরিয়াস। মাছের পোনা দিয়ে কি করবে তুমি? আমার কথা আমাকেই ফেরত দিচ্ছেন? পোনা বলতে তো আমরা বেসিক্যালি মাছের পোনাই বুঝি, তাই না? এটা মানুষের পোনা। মানুষের পোনাও হয়? কামড় দিব। শিখতে আলতো হেসে ফের নিজের কাজে মনোযোগ দেয়। অন্যদিকে চঞ্চল চুরুই টি শার্টের ভাঁজে বিড়াল সোনার মতো নাক ঘষতে ঘষতে আদুরে কণ্ঠে বলে, চাই এখন না। কখন তাহলে? বড় হও, তারপরে। বড়? আর কত বড় হব আমি? আর একটু বড় হবে। অন্তি হতাশা ঘেরা চাহনি নিয়ে নেভিয়ান সাহেবের দিকে তাকায়, ভুরু জোড়া বাঁকিয়ে নিরস গলায় বলে, আমার অর্ধেক বয়সের মেয়েরা মা হচ্ছে, আর আপনি আমাকে বড় হতে বলছেন? তার তো অন্তি না। তো অন্তি কি? অন্তি হচ্ছে একটা পাখি যে নিজেই এখনো ছানা পর্যায়ে আছে, তার মা পাখি হতে আরেকটু সময় লাগবে। অন্তি শিকতের গলা দুহাতে জড়িয়ে ধরে নিচের দিকে মুখ ফেরায়, আর্দ্র কণ্ঠে বলে, মিসকনসেপশন। অন্তি এখন মা পাখির পর্যায়ে আছে। এটা অনেক ডিফিকাল্ট একটা জার্নি। মেন্টাল ডেভেলপমেন্ট প্রপারলি না থাকলে সম্ভব না। আর একটু বড় হও তুমি, তখন ইজি হয়ে যাবে বিষয়টা তোমার কাছে। এখন হলে 2 দিন পর তুমি নিজেই কান্নাকাটি শুরু করবে, ছোটাছুটি না করতে পেরে। একটু ছোটাছুটি না করলে কিছুই হবে না, তবু আমার বেবি লাগবে, মানে লাগবেই। তাহলে কিন্তু ঘোরাঘুরি কিংবা মারামারি করতে পারবে না। আর বেবি হওয়ার পর আবার শুরু হবে। সিক্ত অন্তিম নাসরবান্দা রূপ দেখে চুপিসার দীর্ঘশ্বাস ফেলে বলে, শান্ত চোখে তাকিয়ে থেকে বলে, হলুদিয়া পাখি নিজে এখনই আসতে চাচ্ছে না, বিশ্বাস করো। সে বলেছে আমার মাম্মা আগে বড় হোক, তারপরে সে আসবে। আপনি কিভাবে জানলেন? আমি বাবা হব, জানবো না?
অন্তি একদম চুপ হয়ে থেকে ঠোঁট উল্টে বলে, এসব লজিকে কাজ হবে না। হলুদিয়া পাখি আমাকে বলেছে সে আসতে হয়। আপনি যদি রাজি না হন আমি কিন্তু বাবা, মা, আনিশা আপু, ভাইয়া সবাইকে গিয়ে বলে দিব। কি বলে দিবে? এই যে আমি বেবি চাইছি আপনি আমাকে দিচ্ছেন না। অন্তির সরল গলায় বলা কথার পৃষ্ঠে সিক্ত হালকা কেসে ওঠে। কাজ ফেলে দ্রুত সে পাজাকোলা করে তার চঞ্চল চুরি পাখিকে নিয়ে দাঁড়িয়ে পড়ে। বিছানার দিকে ধীর পায়ে এগোতে এগোতে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভেবেছিলাম তোমার না বলার দ্বিতীয় শাস্তি একটু সময় নিয়ে দেব, কিন্তু মান সম্মান যেটুকু আছে এইটুকুতে আর মারতে চাই না। বেশি কিছু না, এখন চুরি পাখির জন্য প্রতিদিন মাকে সরি বলি। 1 বছর পর হলুদিয়া পাখির জন্য সরি বলতে হবে। সকাল বিকাল 2 বেলা সরি খারাপ না। তাহলে বলুন, আমি যেটা চাইছি সেটাতে আপনি কবুল? কবুল। নিঃশ্বাসের গতিতে সময়ের পালাবদল ঘটে। চোখের পাতা ফেললেই কেটে যায় যুগান্তকারী এক মুহূর্ত। শরতের কাশফুল আর মিঠে রোদকে সরিয়ে জায়গা দখল করে বসেছে গাঢ় কুয়াশা আর শিনশিনে বাতাস, সেই সাথে ঝকঝকে নীল আকাশ। সরিয়ে গম্ভীর গুমট সাদা কালো আকাশ আধিপত্য জারি করে জানান দেয় ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে অনেক আগেই। দোদুল্যমান তরি এসে ভিড়েছে ডিসেম্বরের 11 তারিখ। শিক্তের ছুটি শেষ হতে হতে হাতে রয়েছে আর মাত্র একটা দিন। দীর্ঘ অবকাশ শেষে কাল ভোরে রওনা হবে সে রাঙামাটির উদ্দেশ্যে। যদিও এবারের ছুটি তার কাছে উপভোগ্যের মতো কিছু ছিল না। ইনভেস্টিগেশনের পিছনে দৌড়াতে দৌড়াতে কেটে গেছে বেশিরভাগ সময়। অক্লান্ত পরিশ্রম, নির্ঘুম রাত, পরোক্ষ প্রত্যক্ষভাবে শত্রু মোকাবেলা করতে করতে অবশেষে সমাধানের পথে এসে দাঁড়িয়েছে। এবার কর্মস্থলে গিয়ে শুধু মুখোশ খোলার পালা। থলের বিড়ালকে টেনে বের করা। গুলু গুলু বাবু, কোথায় আছো তুমি? আসবে কখন? আরেকটু জাস্ট তাড়াতাড়ি আসো। আর কতক্ষণ এভাবে ওয়েট করব? জাহিন ভাইয়া এসেছে? এসে যাবে এক্ষুনি। গাধাটা তোমার ফোনে পিক করছে না আমার। তোমাদের শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, বেশি সময় লাগবে না। আর অন্তি ঠিক আছে? কি করছে ও? আনিশা পিছু ঘুরে অন্তির দিকে এক পলক তাকে মৃদু হেসে বলে, নেহরিসের সাথে গল্প করছে, তুমি তাড়াতাড়ি আসো তো। ওকে। সিক্ত ফোন কেটে দিয়ে সরাসরি পকেটে ঢুকিয়ে নেয়। ব্যালকনি ছেড়ে আবারও চলে যায় লিভিং রুমে। এসেছে সে ভাইস অ্যাডমিরাল স্যারের ব্যক্তিগত বাসভবনে ইনভেস্টিগেশনের কিছু রিপোর্ট নিয়ে কথা বলতে। প্রয়োজনীয় আলোচনা শেষ করে ছুটবে আবার গাজীপুরের সারা রিসর্টে। আজকে একটা বিশেষ দিন, সেই সাথে তার কাছে খুব বেশি স্পেশাল। আর এই স্পেশাল ডেটাকে সেলিব্রেট করার জন্য তার আর জাহিনের পরিকল্পনায় বেছে নেওয়া হয়েছে ঢাকাসের একটু নিরিবিলি গাজীপুরের এই রিসর্টটাকে। অন্তি, আনিশা, নেহরি সবাই সেখানে ইতিমধ্যে উপস্থিত হলো। বাকি রয়েছে তারা দুজন। এর মধ্যে জাহিন প্রায় পৌঁছে গেল, তার একটু বোধহয় সময় লেগে যাবে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা, শুধু একটা প্রাচীন পেন্ডুলাম ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সিক্ত সোফায় মেরুদণ্ড টান টান করে বসা, পরনে তার নেভি ব্লু পোলো শার্ট এবং জিন্স। চোখ জুড়ে একরাশ তীক্ষ্ণতার রেশ। ভাইস অ্যাডমিরাল স্যার নিজ হাতে কফি ঢালতে ঢালতে বলেন, টেকনিকটা হার্ড ছিল তার মানে? স্যার, রাউদাত এতটাই কনফিডেন্ট ছিল যে টার্মিনাল 3-টে ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করছিল। এদিকে আমার সতীর্থদের গাফিলতি প্রায় আমাদের ডোবানোর জোগাড় করেছিল। দেয়ার নেগলিজেন্স ওয়াজ অলমোস্ট এ ন্যাশনাল ডিসাস্টার স্যার, বাট থ্যাঙ্কস টু গড আমরা কামব্যাক দিতে পেরেছি। রওদাদের কাছে থাকা এনক্রিপ্টেড হার্ড ড্রাইভগুলো এখন আমাদের সাইবার উইংয়ে আছে। হি ওয়াজ জাস্ট এ সিঙ্গল স্টেপ অ্যাওয়ে ফ্রম বোর্ডিং দ্যাট ফ্লাইট। ভাইস অ্যাডমিরাল স্যার মৃদু হাসেন। কফিতে হালকা চুমুক দিয়ে কাপটা টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বলেন, গুড জব। তোমার ইন্টেন্ট তোমাকে কখনই ধোকা দিবে না। বাট লিসেন টু এ ভেরি কেয়ারফুলি। তুমি যাকে খাঁচায় পুরছো তার পিছনে যারা আছে তাদের হাত অনেক লম্বা, লাইক অ্যান অক্টোপাস। তুমি এক পা এগোলে তারা 10 পা আগে থেকে চাল ছেলে বসে থাকবে। এই যে রওদাতকে আটকানো হয়েছে, ধরতে গেলে তাদের এখন মাথায় হাত, কারণ তথ্য ফাঁস হলেই খেলা শেষ। বাট তারা নিজেরা শেষ হওয়ার আগে তোমাকে, আমাকে, আমাদেরকে ক্ষতি করার ট্রাই করবে, বিশেষ করে তোমাকে, কারণ ওরা জানে এই কেসটা তুমি হ্যান্ডেল করছো। তাই তোমাকে আরও সাবধানে চলতে হবে। ওরা তোমাকে সরাসরি আক্রমণ না করে
সিস্টেমেটিক্যালি ফাঁসানোর চেষ্টা করবে। ড্রাগ প্লান্টিং, ফেক করাপশন চার্জ সব কিছুই হতে পারে। আই নো স্যার, আমি চেষ্টা করছি সব কিছু ম্যানেজ করার, আশা করছি সুবিধা করে উঠতে পারবে না খুব একটা। গুড। সিক্ত কিছু সেকেন্ড চুপচাপ থেকে সংযত গলায় বলে, স্যার আমি চট্টগ্রাম পোর্টের কিছু ডাকইয়ার্ড ডেটা চেক করেছি। রাঙামাটির পাহাড়ি অঞ্চল দিয়ে যে অবৈধ রুটগুলো তৈরি হয়েছে সেখান দিয়ে কেবল অস্ত্র ঢুকছে না, আমাদের ইকোনমির ব্যাকবোন ভেঙে দেওয়ার জন্য জাল কারেন্সি আর গোল্ড পাচার হচ্ছে। দে আর ব্লিডিং দ্য কান্ট্রি হোয়াইট। স্যার এই তথ্যগুলো যদি একবার বাইরে পাচার হয়ে যায় তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের রেটিং পড়ে যাবে। ঠিক ধরেছ, চট্টগ্রাম থেকে রাঙামাটি পর্যন্ত এই যে নেটওয়ার্ক, এটা কোনো সিসকে চোরের কাজ নয়। এখানে ইন্টেলিজেন্ট কিছু ব্ল্যাক শিপ জড়িত আছে। তারা চাইছে আমাদের ব্লু ইকোনমি প্রজেক্টকে নষ্ট করতে। তোমাদেরকে এখন দাবা খেলার মতো চাল দিতে হবে। হুটহাট ইমোশনাল হয়ে কোনো রং মুভ নেওয়া যাবে না। নিউ নিড টু বি এ সার্জন, নট এ জাস্ট সোলজার। স্টেপ বাই স্টেপ এগো। বুঝতে পারছি স্যার, কিন্তু অলরেডি আমার বিশ্বস্ত কয়েকজনকে দিয়ে রাঙামাটির ওই অফ রোড পয়েন্টসগুলোতে সার্ভিলেন্স বসিয়েছি। ওরা যদি মনে করে আমাদের থামানো সহজ, তবে দে আর লিভিং ইন এ ফাকিং ফুলস প্যারাডাইস। ভাইস অ্যাডমিরাল স্যার হাসতে হাসতে উঠে দাঁড়ান। সিক্ত সেই পথে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। মুখোমুখি দাঁড়ায় দুজনেরই সিনা টান টান, মুখে অদম্য দৃঢ়তা। ভাইস অ্যাডমিরাল স্যার সিক্তের কাঁধে হাত রেখে দীপ্ত কণ্ঠে বলেন, সাবধানে থেকো, আমি সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি তোমার। আর হ্যাঁ, তোমার ওই সতীর্থদের ওপর নজর রেখো যাদের তুমি গালাগাল করেছো। রাগ কমা ফাইরাজ, রাগে মানুষ ভুল করে, মাঝে মাঝে একটু নমনীয় হলে মন্দ হয় না। সিক্ত ক্ষীণ হেসে মাথা নাড়ায়। শেষের এই উপদেশটা সব সিনিয়র স্যাররাই তাকে ইতিমধ্যে দিয়ে ফেলেছে। সে নিজেও চায় রাগ কমাতে, কিন্তু একবার কঠোরতার মুডে গেলে কেন জানি সেই আবহ থেকে বের হতে পারে না সহজে। নমনীয়তা শব্দটা পর্যন্ত ধার ঘেঁষতে ভয় পায় তার। তবে রাগ কন্ট্রোলিং বিষয়টা নিয়ে একটু প্র্যাকটিস করাটা হয়তো সত্যি জরুরি হয়ে পড়েছে। থ্যাংক ইউ স্যার, আপনার সাজেশন মাথায় থাকবে। সিক্ত স্যারকে সেলুট দিয়ে বেরিয়ে পড়ে। বাইরে পার্কিং করে রাখা গাড়িতে ওঠা মাত্র সে আরও একবার পরখ করে নেয় সময়। হাতে আসলেই সময় কম, সবাইকে অপেক্ষায় রেখেছে সে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাতে হবে। ফোনটা ড্যাশবোর্ডের উপরে রেখে স্টিয়ারিং হাত রাখা মাত্র টুং করে একটা মেসেজ আসে। কিছুটা দূর হতে মেসেজটা ওপেন করতে ধীর গলায় উচ্চারণ করে, ইউ ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড কমান্ডার। নিত্যদিনের হুমকি যেন দুধ ভাতের ন্যায় হয়ে গিয়েছে। এগুলো বিশেষ একটা পাত্তা দেন না নেভিয়ান সাহেব। মানসিক চাপে ফেলার জন্য শত্রুদের একটা কৌশল। তারা যে কোনোভাবে চায় প্রতিপক্ষকে দুর্বল করে দিতে। সিক্ত সামান্য কপাল কুঁচকে গাড়ি স্টার্ট দিতে দিতে মেসেজটা ডিলিট করে দেয়। সামনে পেছনে সজাগ দৃষ্টি রেখে সোজা হয়ে যায় তার ভাইস অ্যাডমিরাল স্যারের বাসা হতে। সারা রিসোর্ট গাজীপুর, বিকেল 4টা। পুরোটা দিন আজ মেঘের কোলে লুকিয়ে আছে সূর্য। সকাল হতেই মুখ ভারী, তার দেখাই যাচ্ছে না ধরণী জুড়ে। আকাশের দিকে তাকালেই বোঝা যায় সে আজ বাহিরে বের হতে অনিচ্ছুক। চারপাশে আধার ছেয়ে যাওয়া, থমথমে এক মুহূর্ত শীত করছে। মোটা শালটা বের করে দিব? আপু ঠিক আছি আমি। আজকের দিনটা এমন হলো কেন? মনে হচ্ছে যে কোনো সময় ঝপাত করে বৃষ্টি নেমে পড়বে। বৃষ্টির কথা শুনে হাসি ফোটে অন্তির মুখে। গায়ের শালটা টেনে আকাশের দিকে তাকিয়ে থাকে সে। প্রকৃতির কোল ঘেঁষে বড় হয়ে ওঠা এই রমণী প্রকৃতির সকল রূপকে মনে প্রাণে ভালোবাসে। এই গুমোট বিকালটাকেও দারুণ উপভোগ করছে সে। প্রফুল্ল গলায় বলে, আমি চাই বৃষ্টি নামুক। তোমার ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। আনিশা সরু চোখে তাকে বলে, এই মেয়ে বলে কি? আশেপাশে সবাই হা হুতাশ করছে, এই ওয়েদারে ভালো ছবি উঠবে না ভেবে। আর তোমার ভালো লাগছে? ছবি তো আমরা অলওয়েজ উঠাই, বাট নেচারকে ফিল করার এই সুযোগটা তো সবসময় আসে না। আপু, তুমি তোমার মনটাকে একটু শান্ত করো, ধীরে ধীরে নিঃশ্বাস ফেলো। ওই যে গাছ, গাছের পাতা, মাঠের সবুজ ঘাসগুলোর দিকে তাকিয়ে থাকো, দেখো অদ্ভুত এক শান্তি তোমার ভিতরে ফিল হচ্ছে। হালকা বাতাসে ঘাসের ডগাগুলো নেচে বেড়াচ্ছে, তার ওপর জলফড়িং এসে বসছে, আবার উড়ে উড়ে যাচ্ছে। ওই জলফড়িংটা তুমি।
অন্তি আনিশা ফিক করে হেসে ওঠে। নেহেরিস বসা ছেড়ে উঠে এগিয়ে যায় খানিকটা। মামি মনির মুখে জলফড়িংয়ের কথা শুনে লোভ জাগে তার। গুটি গুটি পায়ে ঘাসের বুকে হেঁটে হেঁটে জলফড়িং ধরার চেষ্টা করে। ইস, ধরতে পারি না কেন? মাম্মা, একটা ধরে দাও না। পারবে না তুমি ধরতে মা, তোমার মাম্মাও পারবে না এসব জলফড়িং। চুরি পাখিতে ধরা সহজ না। জানি না আমার গুলুগুলু বাবুটা এই চুরি পাখিটাকে কিভাবে খাসে বন্দি করলো। অন্তি জিজ্ঞাসা চাহনিতে আনিশার দিকে তাকায়, সামান্য কপাল ভাঁজ করে বলে, তোমার গুলুগুলু বাবুটা কি ওনাকে মিন করা হয় আপু? তোমার কি মনে হয়? আমার এটাই মনে হচ্ছে। আনিশার সতর্ক ভঙ্গিতে তাকিয়ে কণ্ঠ নামিয়ে বলে, শোনো, গুলগুলু বাবুর চুরি পাখি আমার ভাইটাকে এই নিয়ে মোটেও খাপাবে না বলে দিলাম। আমিও তাকে আদর করে ছোটবেলায় গুলুগুলু বাবু ডাকতাম। সে ডাক বড়বেলাতে এসে ভুলতে পারিনি। সবার আগে সামনে ডাকতাম, আজ ভীষণ বিরক্ত হতো, রাগ করতো, তাই সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে ডাকি। যদিও এখন একটু বিরক্ত হয়, বাট শুধু ওর সামনে ডাকি জন্য রাগ করি না। যদি জানে তোমার সামনে ডেকেছি ভীষণ চোটপাট করবে কিন্তু আমার সাথে, তাই সাবধান। অন্তি মুখে হাত দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। কল্পনা নেভিয়ান সাহেবকে গুলুগুলু বাবু ভাবে সে লম্বা গড়নে সুদর্শন উজ্জ্বল শ্যাম পুরুষ, যে কিনা তার কর্মজগতে পাথরের মতো শক্ত, অথচ সে তার বোনের কাছে গুলুগুলু বাবু। আচ্ছা, এটা যদি তার ইউনিটের কমান্ডারগণ জানে? হে মেয়ে, হেসো না, শিক্তকে বললে কিন্তু তোমার খবর করে দিব। শুধু একটু খেপাবো আপু। না না, ওনার রিয়াকশনটা দেখবো শুধু। আনিশা ঠোঁট বাঁকিয়ে থমথমে গলায় বলে, রিয়াকশন বাংলা পাসের মতো হবে। কদিন পর সে গুলুগুলু বাবুর বাবা হতে চলেছে। এখন যদি তাকে তার বউ গুলগুলু বাবু বলে খেপায়, মান সম্মান থাকবে? অন্তি মনে মনে সেই দৃশ্যটা কল্পনা করতে হেসে কুটি কুটি হয়ে যায়। নেভিয়ান সাহেবের লজ্জা মাখা মুখটা চোখের সামনে ভেসে ওঠে তার। বেচারা সত্যি ভীষণ লজ্জা পাবে। নিজের হাসির ধমক সামলাতে না পেরে মুখ লাল হয়ে ওঠে তার। আশেপাশে মানুষজন আর চোখে তাকিয়ে থাকে তার দিকেই। মেয়ে হয়েছে হয়েছে, আর হাসতে হবে না। আমার ভাই আমার কাছে এখনো ছোটই আছে, তাই গুলুগুলু বাবু ডাকি। এত হাসির এখানে কি আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি, পানি খাবো আপু। আনিশা তড়িঘড়ি করে বোতল খুলে পানি এগিয়ে দেয় অন্তির দিকে। অন্তি নিজেকে ধাতস্থ করে গা হতে শাল খুলে ফেলে। অত্যাধিক হাসির চোটে গরমে লাল হয়ে গেছে সে। পানি মুখে দিয়ে দু এক ঢোক গেলা মাত্র ভুর ভুর করে বমি করে ফেলে সে। যেটুকু পানি খেয়েছিল সবটুকু পানি বের হয়ে যায় বমির মাধ্যমে। চোখ ঘোলাটে হয়ে টুপ টুপ করে পানি ঝরে চঞ্চল চুরি পাখিটার চোখ হতে। আনিশা দ্রুত চেয়ার ছেড়ে উঠে পড়ে। ব্যস্ত হাতে টিস্যু দিয়ে চোখ মুখ মুছে দিতে দিতে বলে, খুব খারাপ লাগছে শোনা, ভিতরে যাবে? অন্তি তিতকুটে ঢোক চেপে চোখ মুখ কুঁচকে বলে, না ঠিক আছে, একটু পানি খাবে? আর না না। আনিশা অন্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে, এত হাসতে বলেছে কে তোমাকে দুষ্টুমে? হাসলে এমন হয়, না হাসলেও এমন হয় আপু। কিছু মুখে দিলে পেট ঠেলে ওপর দিক দিয়ে বের করে দেয়। এমন হচ্ছে কেন? ভালো লাগে না তো? অন্তির অসহায় দৃষ্টিতে তাকে বলা কথাতে আনিশা না হেসে পারে না। মুখের ওপর চুলগুলো সরিয়ে দিয়ে নরম গলা বলে, প্রথম 3-4 মাস এমন কষ্ট যাবে সোনা, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। বাচ্চা শিখতে চলে যাবে কালকে। ও যেমন করে তোমাকে কেয়ার করে, বুঝিয়ে সুঝিয়ে খাওয়ায়, ওরকম তো কেউ পারবে না। চেষ্টা করলেও সম্ভব না। কি হবে বলো তো? তুমি কি যাবে শিখতে সাথে রাঙামাটিতে? না, আমি এখন আর যাব না। আর উনিও চাইছেন না আমি এখন যাই। ওনার কাজে হয়তো বেশ প্রেশার সামনে, সমস্যা নেই, নানু 2 দিন পরই আসে। আচ্ছা, আমিও যাব তোমাকে টেক কেয়ার করতে। তুমি তো প্রত্যেক ফ্রাইডেতেই আসো আপু। এখন থেকে মানডে অ্যান্ড ফ্রাইডে কনফার্ম। অন্তি সাবলীলভাবে আনিশাকে 2 হাতে জড়িয়ে ধরে। পেটের মাঝে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে বলে, তোমরা এত কেন ভালো বলো তো আপু? একটা পরের মেয়েকে আত্মার সাথে জড়িয়ে নিয়েছ। আমার তো ভীষণ গিল্টি ফিল হয়। মা হয়তো তোমাকে প্রপার কেয়ার করে না জানো। আমার শাশুড়িমা নেহেরিসের সময়ে আমাকে এতটাই কেয়ার করতো যে আমি আমার আপন মায়ের কাছে যেতে চাইতাম না। শিখতো যখন ছুটিতে আসতো তখনও খুব জোরাজুরি করতো যাওয়ার জন্য, তখন শুধু যেতাম। মা একটু ইন্ট্রোভার্ট টাইপের। এসব কিছুই না আপু, মা আমাকে তার জায়গা থেকে যথেষ্ট কেয়ার করেন। এতটুকুই আমার কাছে ব্লেসিং। হয়তো আমাদের মধ্যে খোলাখুলি সম্পর্ক নেই, তাই এমনটা মনে হয়, বাট বাবা তো সুপারম্যান। আই এম সো লাকি এমন একটা ফ্যামিলি পেয়ে, স্পেশালি তোমাদেরকে পেয়ে। আমি যে এতটা পাবো এটা আমার কল্পনার বাইরে ছিল। সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় কৃতজ্ঞ।
আনিশা স্বল্প হেসে অন্তির মুখ দু হাতের আঁচলে তুলে ধরে বলে, কষ্ট হচ্ছে সময়টা পার করতে। অন্তি ঠোঁট কামড়ে হেসে নির্লিপ্ত স্বরে জবাব দেয়, একটু বেশি তাড়াতাড়ি করে ফেললে কি, পরেও তো এটার মধ্যে দিয়ে যেতেই হতো। শিখতে তোমাকে নিয়ে ভীষণ চিন্তা থাকে, ওর কাছে এখনও সব কিছু অবিশ্বাসের মতো লাগছে। সে ভেবেই পায় না তার চঞ্চল চুরি পাখি কীভাবে এই জার্নিটা ফুলফিল করবে। তোমাকেও বলেছে ওর সব কিছু শেয়ার পার্টনার হচ্ছে আমি, আমার সব কিছু শেয়ার পার্টনার হচ্ছে ও। হাউ বিউটিফুল, তোমাদের ভাই বোনের এত সুইট বন্ধন দেখে আমি অবাক হই। আমি কখনো এমনটা দেখিনি। আনিশা ঠোঁট চেপে হেসে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, আমি সিক্তকে আমার সন্তান মনে করি। সত্যি কথা বলতে নেহরিসের চেয়ে বেশি ভালোবাসি ওকে। ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি। মা জব করতেন, বাবা বিজনেস নিয়ে বিজি। আমি স্কুল মিস দিয়ে বাসায় থাকতাম ওকে কেয়ার করার জন্য। আমাদের বুয়াকে ভুজুং ভাজুং বুঝ দিয়ে বলতাম, মা ফিরলে যেন না বলে আমি স্কুল মিস দিয়েছি। মাঝে মাঝে ক্যাশ আদান প্রদান করে তার মুখ বন্ধ রাখতাম। অন্তি গোল গোল চোখ করে বিস্মিত গলায় বলে, সিরিয়াসলি তুমি স্কুল মিস দিতে এই কারণে? হ্যাঁ, সিক্ত ছোটবেলায় অনেক বেশি সুন্দর ছিল। আহমারি ফর্সা নয়, কিন্তু উজ্জ্বল শ্যামলা। বাট ওর চেহারার দিকে তাকালে আমি দুনিয়া ভুলে যেতাম। স্কুলে গিয়ে আমার মন বসতো না। বুয়া যদি ওকে ঠিকভাবে কান্না করে, ওর যদি কষ্ট হয় কান্না করে, এসব কারণে স্কুল মিস দেওয়াটা আমার হ্যাবিট হয়ে গিয়েছিল। আল্লাহ, এই জন্যই তোমার প্রতি ওনার এত টানাপো। আমি শুনেই তো ইমোশনাল হয়ে যাচ্ছি। হা হা, আমার আদরে বাচ্চা। যাই হোক, কিছু খাবে? ঝাল ঝাল পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছে। অন্তির আবদারে আনিশা চোখ জোরে ঘুরিয়ে একদণ্ড ভেবে বলে, কোথায় পাবো? এখানে তো মেবি পাওয়া যাবে না। রিসোর্টে আসার সময় যে বাজারটা দেখলাম ওখানে দেখেছি, অনেকটা দূর, 5 মিনিট লাগবে যেতে। চলো যাই আপু, প্লিজ প্লিজ। আনিশা হাত ঘড়িতে এক পলক তাকিয়ে দ্বিধাগ্রস্ত চাহনিতে বলে, বাহিরের জিনিস খেলে সিক্ত বকবে না? ওনার আসতে এখন অনেকটা সময়, এর মধ্যেই হয়ে যাবে। তোমার ভাইয়াকে বলি ওয়েট। আনিশা টেবিল হাতে ফোন নিয়ে কল করা মুহূর্তে জাহিন এসে হাজির হয়। নেহরিশ খেলা ছেড়ে বাবাকে দেখা মাত্র উচ্ছ্বসিত হয়ে উঠে দৌড়ে এসে জোরালো গলায় ডেকে বলে, বাবা বাবা। জাহিন মেয়েকে এক হাতে কোলে তুলে নিয়ে চুমু খায়। দুজনের স্বল্প সময়ের খুনসুটি শেষ হতে আনিশা কিছুটা উত্তপ্ত মেজাজ নিয়ে গিয়ে এসে বলে, দুদক কমিশনারের এতক্ষণ সময় হলো, সরি বাট শিখতের আগে কিন্তু এসেছি, তবু অনেক লেট। জাহিন ক্ষীণ হেসে অপর হাতে থাকা ফ্লাওয়ার বুকে আনিশার দিকে এগিয়ে দিয়ে বলে, সরি ম্যাডাম, এটা আপনার জন্য। তরতাজা গোলাপের সুঘ্রাণে আনিশার মেজাজ পশলা বৃষ্টির ন্যায় ধুয়ে যায়। মিষ্টি এসে হাত বাড়িয়ে নেয় সে ফ্লাওয়ার বুকে। জাহিন হাত প্রসারিত করতে সে আশ্রয় না তার প্রশস্ত বুকে। জাহিন তার প্রিয়তমার কপালে মিষ্টি চুমো এঁকে দিয়ে বলে, শুভ জন্মদিন আমার গিন্নি। থ্যাংক ইউ মাই হাজব্যান্ড। 1 সেকেন্ড। সবাই এরকমই থাকবে, কেউ নড়বে না। হঠাৎ অন্তির জোরালো ধ্বনিতে আনিশা জাহিন একযোগে তাকে। অন্তি ফোন হাতে কিছুটা দূর হতেই তাদের মিষ্টি মুহূর্তের ক্যাপচার করতে ব্যস্ত হয়ে ওঠে। হাতের ইশারায় এদিক ওদিক নির্দেশনা দিয়ে বলে, ওরকমই থাকো, দারুণ আসছে ছবি, তুমি আসো, ফ্যামিলি ফার্স্ট। একসাথে প্রায় 10-12টা ছবি তুলে ক্ষান্ত হয়ে অন্তি। জাহিন মনে মনে হাঁপিয়ে উঠল। তার গিন্নির চক্করে কিছু বলতে সাহস পায় না। আজকের দিনে তার গিন্নিকে রাগানোর প্রশ্নই ওঠে না। এই শোনো, তুমি নেহরিশকে নিয়ে ঘুরে ফিরে করো, আমি আর অন্তি একটু 5 মিনিটের জন্য বের হচ্ছি। কেন? বাচ্চাটার ঝাল ঝাল পেয়ারা মাখার ক্রেভিংস উঠেছে। আচ্ছা, আমিও নিয়ে আসছি। আমি? না না ভাইয়া, আমরা অন স্পটে খাবো। তোমার তো কষ্ট হবে। কোনো কষ্ট না, বরং 1 ঘন্টা ধরে আপনাদের জন্য ওয়েট করতে করতে বোর ফিল করছি, একটু গায়ে বাতাস লাগিয়ে আসি। আনিশা আকাশের দিকে তাকিয়ে প্রফুল্ল স্বরে বলে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ঝুম বৃষ্টির সাথে পেয়ারা মাখা দারুণ। চলো চলো। ড্রাইভ করবে কে? তোমার বউ ড্রাইভ করবে। তুমি মেয়েকে নিয়ে থাকো। খাবে নাকি? আসবো নিয়ে তোমাদের জন্য। মা খাবে? তুমি? নেহরিশ উত্তর দেওয়ার আগে জাহিন অনাগ্রহী কণ্ঠে বলে, না না, এসব আমরা খাই না। হ্যাঁ, আমরা খাই না। বাবার সাথে নেহরিশ তাল মেলাতে আনিশা মুখ বাঁকিয়ে বলে, না খেলে আমরা খাবো। দিঘির চালা বাজারে আসতে না আসতে আকাশ হতে ইলশে গুড়ি বৃষ্টির নির্গমন শুরু হয়ে যায়। ছোট ছোট জলের কণাতে সেজে গাড়ির উইন্ডোর গ্লাস। আনিশা অন্তি বৃষ্টির আগমনের সুখবরে উচ্ছ্বসিত হয়ে পড়ে। গাড়িখানে এক সাইডে পার্ক করে নেমে পড়ে দুজনে। গেল কই? এখানেতে ছিল। বৃষ্টির কারণে চলে গিয়েছে হয়তো। কি বলো? ব্যাড লাক। রিসোর্টে যাওয়ার পথে মোড়ের এই মাথাতেই পেয়ার মাখা বিক্রি করতে দেখেছিল অন্তি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তার টিকিটিও মিলছে না। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে দুজন চারপাশটা অন্য হয়ে খোঁজে। আশেপাশে দোকানদারকে জিজ্ঞেস করলো, এর সুরাহা মেলে না। তুমি গাড়িতে বসো, আমি সামনের দিকটায় একটু খোঁজ নিয়ে আসি।
আমিও যাবো আপু। আনিশার চোখ পাকায় রাগান্বিত স্বরে বলে, মোটেও না, অলরেডি ভিজে গিয়েছো তুমি। শিখতো যদি জানে দুজনকে ধমকে চমকে বাসায় নিয়ে যাবে। তোমার আজকে জন্মদিন আপু, কিচ্ছু বলবে না? তোমার স্বামীর আমার জন্মদিনের কথা মনে আছে আদৌ? থাকবে না কেন? অবশ্যই আছে, এখন ওই সবদি করেনি। অন্তি গালে হাত দিয়ে ভাবুক স্বরে বলে, হয়তো স্পেশাল কিছু ভেবে রেখেছে, নো আইডিয়া, বাট যদি উইশ না করে তোমার স্বামীর 12টা বাজিয়ে দিব বলে দিলাম। অন্তি প্রত্যুত্তরে কিছু বলার আগেই বড় বড় চোখ করে লাফিয়ে ওঠে এক মুহূর্তের জন্য। হাত দিয়ে ইশারা করে চিৎকার করে বলে, আপু ওই যে প্যারা মাখা। অন্তি আনিশার চিৎকারে যৎকিঞ্চিত কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পিছে তাকে দেখে রোড হতে কিছুটা দূরে এক দোকানে সরঞ্জাম নিয়ে বসে আছেন পেয়ারা বিক্রেতা। বৃষ্টির বাঁচতে আশ্রয় নিয়েছেন সেখানে। তুমি গাড়ির ভিতরে বসো, আমি নিয়ে আসছি। না না, তোমাকেও ভিজতে হবে না, তার চেয়ে বরং গাড়ি নিয়েই আমরা যাই। গাড়ি নিয়ে গেলে সমস্যা হবে, ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে ঝামেলা বাঁধবে, তাই বলে তুমি একা একা কষ্ট করবে। আমিও যাই প্লিজ, কোনো সমস্যা হবে না। এই মেয়ে, বকা দিব কিন্তু আমি। এই কাদা রাস্তায় তোমার হাঁটা মানা, আর কিসের কষ্ট? হ্যাঁ, অল্প একটু রাস্তা, যাও ভিতরে বসো। আনিশার জোরাজুরিতে অন্তি না চাইতো বাধ্য হয়ে গাড়িতে বসে দীর্ঘশ্বাস ফেলে উইন্ডো নামিয়ে সে তার যাওয়ার পথে তাকিয়ে থাকে। বৃষ্টির বেগ আগের তুলনায় একটু বেড়েছে, জলের কণাগুলোকে আকারে বড় হয়েছে কিছুটা। অন্তিম নজর আনিশাকে ছেড়ে ধুলো মাখা রাস্তায় গিয়ে পতিত হয়। কিভাবে বৃষ্টিগুলো ধ্রুপদী নৃত্য তুলে ভিজিয়ে তুলছে চারপাশ। আকাশ সন্ধ্যার মলিন চাদরে ঢেকে গিয়েছে। রাস্তার পাশে দোকানগুলোতে জ্বলে উঠেছে হলদে বাতি। ঝিরঝিরি বৃষ্টিতে গাছের পাতাগুলো নুয়ে পড়েছে। প্রতিটা ফোঁটা পাতার ডগা বেয়ে টুপটাপ করে ঝরে পড়ে নিচে জমে থাকা জলের মাঝে। রাস্তার ধারে দেবদারু গাছগুলো ধুয়ে গিয়ে গাঢ় সবুজ রঙা ধারণ করেছে। কুয়াশা বৃষ্টির দ্বৈত সম্মেলনের সাক্ষাৎকালে প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য মন প্রাণে গলদকরণ করে যায়। চঞ্চল চুরি, ঠোঁটের কোণে ঈষৎ হাসি তার চেয়ে থাকে স্নিগ্ধতার নরম আবেশে। আনিশা পেয়ারা মাখা নিয়ে দোকান হতে বের হয়। রাস্তার ধারে পা বাড়ানোর আগে শিখতের ফোন আসতেই সে আবারও দাঁড়িয়ে পড়ে। বলো গুলুগুলু বাবু। হোয়াট চন্দ্রমল্লিকা অর ডিপিং চন্দ্রমল্লিকা? বৃষ্টি ভেজা লগ্নে আনিশার মুখে স্নিগ্ধ হাসি খেলে যায়। এত ব্যস্ততার ভিড়েও তার পছন্দের ফুলকে স্মরণে রেখেছে তার গুলুগুলু বাবু। আপ্লুত হয়ে ওঠে সে। ভেবেছিল ভাইয়া হয়তো কাজের চাপে ভুলেই যাবে চন্দ্রমল্লিকার কথা। আবেগে কণ্ঠরোধ হয়ে আসে তার, ধীর গলায় বলে, তোমার যেটা পছন্দ বাচ্চা, তাহলে সব ফুল নিয়ে গেলে বকবে না? আনিশা শব্দ করে হেসে ওঠে, তড়িঘড়ি কণ্ঠে বলে, না না, সব ফুলের প্রয়োজনে তুমি হোয়াইটটাই আনো। ওকে, তাড়াতাড়ি আসো, কবে থেকে দেখি না তোমাকে। 2 দিন আগেই তো দেখলে। 2 দিন মানে 2 বছর। এসে সামনাসামনি উইশ করবে আমাকে। আচ্ছা, 5 মিনিট লাগবে। 5 মিনিটের কথা শুনে আনিশার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। তার মানে খুব কাছে অবস্থান করছেন এভিয়ান সাহেব। যে করেই হোক তার আসার আগে রিসোর্টে পৌঁছাতে হবে, নয়তো যদি ধরা পড়ে তো সর্বনাশ। আচ্ছা আচ্ছা, আসো। তড়িৎ হাতে ফোনটা কেটে দিয়েই আনিশা পা বাড়ায় দ্রুত। ওড়নার আড়ালে ফোন আর পেয়ারা মাখা নিয়ে সে ছুটে যায়। বৃষ্টি ভিজে প্রায় জুবুথুব অবস্থা। লক দ্য টার্গেট পজিশন, উইন্ডো স্পিড 4 মাইল উত্তর পশ্চিমে। দ্বিতীয় স্টেপে পা রাখা মাত্রই লিড নেবে। 6 ক্লক পজিশন থেকে শ্যুট করবে না, ওটা রিস্কি। মুভমেন্ট ট্র্যাক করো। পজিশন ওকে, ইয়েস। প্রেস দ্য ট্রিগার। ক্লিন হেডশট চাই না। বুকের বাম পাশে 2 রাউন্ড হবে। বৃষ্টিমাখা বাতাসের বুক চিরে সাইলেন্সারের মৃদু শীষ ধ্বনি বেরিয়ে যায়। আনিশা কিছু বুঝে ওঠার আগেই তার বাম পাজরে এক তীব্র তপ্ত সীসার আঘাত অনুভব করে। পরপর 3টে গুলির ধাক্কায় তার শরীরটা ছিটকে পড়ে যায় রাস্তার মাঝখানে। হাত হাতে ফোন, পেয়ারা মাখা, সবকিছু ধুলোর মতো ছড়িয়ে পড়ে রাস্তা জুড়ে। গলগল করে বের হতে থাকা রক্ত ও বৃষ্টির পানির সাথে মিশে পিচ ঢালা রাস্তা রঙিন হয়ে ওঠে। চোখের কোণে রক্ত এসে জমে গড়িয়ে পড়ে এক ফোঁটা মূল্যহীন জল। সেখান থেকে চোখ দুটো কিঞ্চিত ফাঁকা হয়ে অসহায়ভাবে কাঁপতে শুরু করে। উইন্ডো নামিয়ে বাইরে মুখ করে থাকা অন্তির চোখের পাপড়ি সামান্য কেঁপে ওঠে। অজান্তেই ধক করে ওঠে বুকটা। চোখের দৃষ্টি অদূরে নিমজ্জিত হতেই শরীর টলে ওঠে তার। পুরো শরীরে সূচের ন্যায় ফুটতে শুরু করে কাটা।
চারপাশে দোকান হতে লোকজন আতঙ্কিত স্বরে হুড়মুড় করে বেরিয়ে আসে। বিবর্ণ ল্যাম্পপোস্টের আলোয় এক রমণীর ছটফটানিতে বাকরুদ্ধ হয়ে ওঠে সবাই। আনিসের চোখে ভেসে ওঠে এক চঞ্চল পাখি ঝড়গতিতে ভেঙে ছুরি এগিয়ে আসছে তার দিকে। রক্তাক্ত হাত সে শেষ শক্তি দিয়ে বাড়িয়ে দেয় সেদিকে। শেষবারের মতো খড়কুটো আঁকড়ে ধরতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় সে নত হয় ঝাঁঝরা বুক নিয়ে। অন্তি এসে ধরে আনিশার বাড়ানো হাতটা, আঁকড়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। রক্তস্রোতের বন্যায় গগনবিদারী চিৎকারে হতবিহ্বল হয়ে ওঠে সে। রক্তশূন্য মস্তিষ্কে তাকে খুবলে ধরে নিস্তেজ করে দেওয়ার চেষ্টা করে। পাঁজর ভেঙে আসে, চুরমার হয়ে আসে। বিভৎস এক মুহূর্তে খেই হারিয়ে ফেলে সে নিমেষেই। অদূরে গাড়িতে বসা লোকটা ঠান্ডা মাথায় গিয়ার পরিবর্তন করে। নিঃশব্দে পাশ কাটিয়ে যাওয়া মুহূর্তে উইন্ডো নামিয়ে এক পলক অন্তির দিকে তাকিয়ে হাত মুঠো করে স্টিয়ারিংয়ে আঘাত করে। বিভৎস চোয়ালে গম্ভীর কণ্ঠে আওড়ায়, শিট, রং পার্সনকে টার্গেট করা হয়েছে, শিকারি স্টিল অ্যালাইভ। গাজীপুরের চৌরাস্তা মোড় হতে তীব্র সাইরেন বাজিয়ে ছুটছে অ্যাম্বুলেন্স। আকাশের বুক চিরে নামছে তখন প্রলয়ঙ্কারী এক বৃষ্টি। উত্তরের হাওয়ায় হাড় কাঁপানো শীতের সাথে যোগ হয়েছে বৃষ্টির তীব্র ঝাপটা। পিচঢালা কালো রাস্তাটা যেন কোনো এক ক্ষুধার্ত অজগরের মতো গিলে খেতে চাইছে সবকিছু। অ্যাম্বুলেন্সের ঠিক আগে আগে পথ পরিষ্কার করে আরও একটি কালো পাজারো। স্টিয়ারিং ধরে আছে এক লৌহ মানব, চোয়াল শক্ত, চোখের মনে স্থির। তার পেশাদারি ট্রেনিং তাকে শিখিয়েছে হাজার প্রতিকূলতার মাঝেও পাথরের মতো শক্ত থাকতে। কিন্তু আজ সেই পাথরের জন্য ভেতরে ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তক্ষরণ করছে। গুলু গুলু বাবু, এই তো আমি, এদিকে আসো, ভয় পেয়েছো তুমি, কাঁদছো কেন আপু, কোথাও যায়নি তো, এই যেটুকি। শ্রবণে আঘাত হানা শৈশবের কথাগুলো বিভৎস যন্ত্রণায় মুমূর্ষ করে তোলে সিক্তকে। ঠোঁট কামড়ে নিজেকে সংবরণ করতে গিয়েও হার মেনে যায় সে বারে বারে বৃষ্টির ঝাপসায়। সামনে উইন্ডশিল্ড ভিজে একাকার, অসম বেদনায় দৃষ্টি ঝাপসা হয়ে আসতেই বুকের ভেতরটা তীব্র ব্যথায় মোচড় দিয়ে ওঠে। এক মুহূর্তে যেন মনে হয় যেন হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গেছে। নিঃশ্বাস আটকে মৃত্যুর পথযাত্রী সে নিজে হয়েছে। সিক্তের পুরো শরীর জুড়ে হিমশীতল স্রোত নেমে যায়। হাতের পেশিগুলো অবশ হয়ে আসতেই স্টিয়ারিংয়ের ওপর তার বলিষ্ঠ গ্রিপটা আলগা হয়ে যায়। অদ্ভুত এক নৈশব্দ চারপাশটা গিলে ফেলে। নিজের মনের ভিতরে ভয়ঙ্কর এই অনুভূতিগুলোকে ভুল প্রমাণিত করতে সে পিছু ঘুরে তাকায়, কিন্তু ভাগ্য এক কঠিন খেলা খেলে যায় তার সঙ্গে। মনের ভিতরে সেই ভয়ঙ্কর অনুভূতিকে বাস্তবতার সাথে মিলিয়ে দিয়ে হাওয়া হয়ে যায় চোখের পলকে। অ্যাম্বুলেন্সের সেই আকাশ ফাটা সাইরেনটা বন্ধ হয়ে গেছে ততক্ষণে। স্তব্ধ বিমূর্ত রাতের বাতাস উপহাস করে বলে যায়, তার শেষ নিঃশ্বাস বের হওয়া মুহূর্তটাকে এত কঠিনভাবে অনুভব করলে কি করে তুমি? একই মায়া মমতা তোমাদের, একই নারী কেটে বের হওয়া দুটোর আত্মার সংমিশ্রণ বুঝিয়ে খেই বলে, কিন্তু আফসোস পারলে না তাকে ধরে রাখতে। শিখতে লৌহ কঠিন দু চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে স্টিয়ারিংয়ে মাথা ঠেকায় সে। একজন শক্ত অবিচলিত পুরুষ নিজেকে কাদায় মিশিয়ে ফেলতে নেয় না এক সেকেন্ডের সময়। কাছের ন্যায় গড়িয়ে পড়ে সে, তার খোলস উন্মোচন করে। সারা দুনিয়া তাকে সবসময় দেখে ইস্পাতের ন্যায় দৃঢ়, কিন্তু আজ স্রষ্টা দেখলেন সেই দৃঢ় ইস্পাতের নিঃশব্দ আর্তনাদ। অ্যাম্বুলেন্সের চাকা থমকে দাঁড়ায় বৃষ্টির কর্দমাক্ত রাস্তায়। কয়েক সেকেন্ডের এক দীর্ঘ স্তব্ধতা, এরপর পুনরায় গাড়ি ঘুরে উল্টে বাঁক নেয়। হাসপাতালের গন্তব্যের পথ ফুরিয়ে গিয়েছে, আর প্রয়োজন নেই তার ব্যস্ততা। এখন গন্তব্য নিজ আবাসস্থলে। একগুচ্ছ সাদা চন্দ্রমল্লিকা ছিটকে পড়ে যায় রাস্তার ধারে। অবহেলায় ভিজে একাকার হয়ে ওঠে রাস্তার কাদা আর বৃষ্টির জলে। অদূরে দেখা যায় নিথর দেহ বহনকারী অ্যাম্বুলেন্স আর সিক্তের গাড়ির শেষ চিহ্ন কুয়াশার ভেতর ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে হলুদ ল্যাম্পের ঘোলাটে আলো কাটিয়ে পেছনে পড়ে থাকে কিছু রক্ত কবরী স্মৃতি আর বিবর্ণ সাদা চন্দ্রমল্লিকা। কি জানি কারো বুক হতে শব্দ ছিঁড়ে হয়তো ভেসে আসছে আফসোসের সুর। এটা গল্প হলেও পারত, পাতায় একটা আটটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, আর আগামীকাল অবশ্যই নতুন ভিডিও আসবে। অনেক ভালো থাকবেন, বাই।